আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন। গুটি গুটি পায়ে আমরা 18,000-এর উপরে ফলোয়ার পেয়েছি। সবুজ লাইটটা দাও, উপরেরটাতে। তা সেই সব করে আমি প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা পেয়েছি, ভালো সাপোর্ট পেয়েছি এবং আপনাদের অনুপ্রেরণায় আমাদের এত দূর পর্যন্ত পথ চলা। আমরা সর্বপ্রথম আপনাদেরকে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেগুলোতে আপনাদের যথেষ্ট পরিমাণ রেসপন্স পেয়েছি, যার জন্য আমরা ধারাবাহিকভাবে ডেট সলিউশন, এরপরে স্কিম্যাটিক্স, তারপর ইজি জেটা ক্লাস, এই ধরনের লাইভগুলো নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত ক্লাস দেখিয়েছি। তা আমরা খুব শীঘ্রই আবার ধারাবাহিকভাবে আমাদের যে পর্বগুলো ছিল আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তা আজকের লাইভটা একটু ভিন্ন। আসলে কি, যে একটা ক্লাস নিতে হলে আমাদেরকে একটা শিট রেডি করা লাগে। যে শিটটা হলো যে পাওয়ার পয়েন্টের যে শিট বলা হয়, যেটার মাধ্যমে আমরা এ টু জেড গাইড অনুযায়ী আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। তা আমি যেহেতু দীর্ঘদিন বাইরে ছিলাম, থাকার কারণে আমি সেই শিট এখনও প্রস্তুত করতে পারি নাই। আর আমাদের আই লাভ সেন্টারের যে নতুন প্রতিষ্ঠান সেটা আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি। আমাদের রুমের কার্যক্রম প্রায় শেষের পথে। আমি কালকে আপনাদেরকে লাইভে আমাদের রুমের কি কার্যক্রম আছে এবং কতদূর পর্যন্ত আগিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা হঠাৎ করে লাইভে আসা কারণ হলো যে একটা কাজ যখন করি, একটা জরুরি কাজ যখন করি, তখন আপনাদের সাথে নিয়ে বা আপনাদের দেখাইলে আপনারা অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন। তো ভিডিওর পজিশন ঠিক আছে কিনা বা ভিডিও দেখছেন সঠিকভাবে, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। আমরা পোকো ফোন ব্যবহার করি, পোকো ফোন সার্ভিসিং করি, এটা মানে আজকের প্রথম নাই। বাজারে সর্বাধিক বিক্রি হয়েছে পোকো সিরিজের ফোন এবং পোকো সিরিজের ফোনগুলো সবথেকে বেশি ডেড হয়। তার কারণ হলো এটা গেমিং প্রসেসর, এবং গেমিং প্রসেসরগুলো যত দ্রুত কাজ করে তার ক্ষয় তত দ্রুত। তো ঠিক তেমনই হাতের ফোনটা মডেল হলো পোকো X3 Pro। এই X3 Pro মডেলটার যে মানে যে বলিং সিস্টেম থাকে, এর ভিতরে যে বল পেস্টগুলো থাকে, সেই বলগুলো যখন হিট হয়ে যায়, অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যায় এবং হিট হয়ে যাওয়ার কারণে বলটা ড্রাই হয়ে যায় এবং যাওয়ার পরে এটা এক পর্যায়ে ডেড হয়ে থাকে। তাই এই ফোনটা আমি একটু রিডিংটা দেখাই যে কি পরিস্থিতিতে আছে। আমি জাস্ট আপনাদেরকে কাজ করে দেখাবো। এখান থেকে আপনারা অনেকে কাজ করেন, অনেকে জানেন, কিন্তু কিছু তথ্য আপনারা নেন যেগুলো যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য উপকারিতা আছেই। আর যারা পুরাতন, যারা কাজ বোঝেন, তাদের জন্য নতুন কিছু থাকতে পারে, নাও পারে। তো হিসাব করে আমরা চেষ্টা করছি যে আমি যতটুকু জানি একটা আইসি তোলা, আইসি লাগানো, এই বিষয় সম্পর্কে গুছিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার। দেখুন, এটা যখন আমি পাওয়ার সুইচ প্রেস করছি, বুট কেবলে লাগানো, স্বাভাবিকভাবে বুট কেবলে লাগালে ফোনটা কিন্তু অন হয়ে যাওয়ার কথা আছে। তো যখন এটা লাগাচ্ছি তখন কিন্তু কি দেখা যাচ্ছে যে 155, 156 বা 209 এরকম রিডিং দেখা যাচ্ছে। আমরা ডিসি মিটার যেটা আছে এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ডিসি পাওয়ার সাপ্লাই যেটা। তা এখানে যে 20 পর্যন্ত সর্বোচ্চ রিডিং আছে, অর্থাৎ এই যে র্যাম প্রসেসর এবং সিপিইউ আছে, র্যাম প্রসেসর, এটার সাথে এর যে সংযোগগুলো থাকে অনেক সময় এগুলো ড্রাই হয়ে যাওয়ার কারণে মিসিং হয়ে যায়। তা সেক্ষেত্রে এটা কিভাবে সলিউশন করতে হয় এটা আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই উপকারিতা হবে। এবং আমি এটাই দেখাবো যে একটা বল, একটা হচ্ছে যে ব্ল্যাক পেস্টের আইসি কিভাবে উঠাতে হয়, এটার হিট মেজারমেন্ট কত রাখতে হয়, এরপরে আপনি বল রিবলিং করবেন, এটার প্রসেসটা কেমন, এই ভিডিওর মাধ্যমে বা এই লাইভের মাধ্যমে টোটাল জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে কাজগুলো করে দেখাই। তা এটা হচ্ছে যে আপনাদেরকে অলরেডি রিডিংটা দেখিয়েছি এবং আমরা কি করব, ধারাবাহিকভাবে আইসিগুলো উঠিয়ে ফেলবো এবং আইসিগুলো রিবলিং করব। এইটা রিবলিং করার কারণ হচ্ছে যে এটা শুধু রিডিংয়ে দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন কম্পিউটারে ইউএসবি কেবল দিয়ে চেক করছি তখন কিন্তু ইউএসবি কেবলের যে কোয়ালকম মোড বা কোয়ালকম পোর্ট পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। যেহেতু কোয়ালকম পোর্ট পাচ্ছে না,
সম্ভবত প্রসেসর থেকে সমস্যা, প্রসেসর রিভলিং করার পর আমরা ধাপে ধাপে এটা চেক করার চেষ্টা করব। তা আপনারা আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে লাইক করুন বা কমেন্ট করুন, বা আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিতে পারেন। শেয়ার করলে দেখা যাচ্ছে যে অনেকেই এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারবে। আমরা ফটাফট আইসিগুলো হচ্ছে বোর্ডটা হচ্ছে যে লকার আছে, আমি এই লকারটা ব্যবহার করি। আমি এখানে মানে এটাতে সেটিং করে নিলাম। এটা খুবই জাবদা এবং অনেক ওয়েটালা। এবার আমরা কি করব যে সর্বপ্রথম এটা মাইক্রোস্কোপে লাগিয়ে নেব। মাইক্রোস্কোপ ছাড়া কাজ করবেন না। যারা কাজ করেন আইসি রিবলিংয়ের কাজ করেন অবশ্যই মাইক্রোস্কোপ ব্যবহার করবেন। মাইক্রোস্কোপ ছাড়া যদি আপনি কাজ করেন আপনার চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা এতটাই সূক্ষ্ম যখন আপনি মাইক্রোস্কোপের বাইরে কাজ করবেন তখন কী হবে যে কোনো প্রিন্ট বা কোনো রেজিস্টার বা কোনো ক্যাপাসিটার মিসিং থাকলে সেটা আর আপনি খুঁজে পাবেন না। আমি এখানে এই যে নাইফটা আছে, এই যে মিজিংয়ের এইটা আমি এখানে ব্যবহার করি এই যে আটাগুলো কাটার জন্যে। আমি কিন্তু এটা হচ্ছে যে ইউটিউব ভিউতে হচ্ছে লাইভটা করছি। আপনারা যদি মনে করেন যে ভিডিওর পজিশন ঠিক নেই, ফোনটা রোটেট করে নেন এবং আর করে ধরেন, দেখেন যে ভিডিওটা মানে বিগ আকারে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এবার আমরা কি করব যে এই আইসির পাশে যে ব্ল্যাক পেস্টের যে গ্লোগুলো আছে এই গ্লোগুলো কাটিংয়ের জন্য আমরা আমাদের যে হটগান আছে হটগানের হিট ব্যবহার করব 250 থেকে 270-এর মাঝামাঝি বা 270। এবং এখানে বাতাস যেটা এই হটগানের যে বাতাস মানে যতটুকুন থাকে, ধরেন 100 যদি থাকে, আমরা কি করব 100-র 4 ভাগ করে তার 3 ভাগের কম বেশি আমরা হচ্ছে যে সিলেক্ট করে রাখবো। তাহলে কথা হচ্ছে যে 100 যদি থাকে তাহলে 4 ভাগ করলে 75 থাকে, আমরা সেখানে 70 বা 65 দিয়ে আমরা বাতাসটা রেখে আমরা এটা কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন যে যখন আমি এই হিটে যখন আটা পরিষ্কার করব তখন সাইডে শুধু আটাটাই নরম হবে, সাইডে কোনো রেজিস্টার বা ক্যাপাসিটার এগুলো কোনো আসর পড়বে না আশা করি। যেহেতু আমি আমার দীর্ঘ যদি বলি যে 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি, আমি আমার অনেক উস্তাদ আছে, অনেক শিক্ষক আছে, আমি তাদের থেকে পরামর্শ নিয়ে তারা যেভাবে কাজ করে সেখান থেকে একটা সঠিক গাইডলাইন্স নিয়ে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন। তাহলে আমাদের পরবর্তী কাজগুলো বা পরবর্তী যে ভিডিওগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করি এগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করা বা একটা মানে মনের ভিতরে একটা ভালো লাগা তৈরি হবে যে আমি কিছু না কিছু আপনাদেরকে শেখাতে পারছি। আচ্ছা, এখানে একটা বিষয় হলো যে দেখুন এখানে একটা নোজ পয়েন্ট আছে, এই নোজ পয়েন্টটা অবশ্যই মার্ক করে রাখবেন। বোর্ডের যে কোনো এক কর্নারে এরকম একটা টুইজার দিয়ে একটা ক্রাস করে রাখবেন। তাহলে কী হবে যে যদি আপনি আইসিটা দিয়ে ভুলে যান তাহলে এটা লাগানোর সময় এই নোজ পয়েন্ট দেখে আপনি এটা লাগাতে পারবেন। ওপরে যে র্যামের যে নোজ পয়েন্টটা, অনেক সময় র্যামের নোজ পয়েন্ট বোঝা যায় না। এবার আমি কি করব যে এই পাশ থেকে উঠানো শুরু করব। যেহেতু এটা অলরেডি রিভলিং করা, এটা আমার হিট প্রয়োজন কম, মানে সিপিউর কথা বলছি। প্রসেসর তো অলরেডি এটা রিভলিং করা আছে, এটা তেমন বেশি হিট লাগবে না। আমরা যদি 330 বা 350 হিট করি তাতে এটা উঠে পড়বে। কিন্তু এই যে স্টোরেজটা যেটা হলো যে ইউএফএস যেটা, এটা আমাকে তুলতে হলে বা হিট দিতে হলে একটু হিটের পরিমাণটা বেশি রাখতে হবে। সেক্ষেত্রে কত রাখতে হবে? 370 বা 75 এরকম রাখলে হবে। আমি যেহেতু কুইকের 861 DW ব্যবহার করি, এটা আমি 360 হচ্ছে হিট রাখি এবং 75 বাতাস রাখি। যেহেতু বাতাসের মেজারমেন্ট কিন্তু আমি আগেই শিখিয়ে দিয়েছি। অনেকেই বারবার খালি বলেন যে ভাই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের রিডিংগুলো আমাকে বোঝান, তারপর হটগানের ব্যবহারটা বোঝান, আয়রনের ব্যবহারটা বোঝান। আমরা যে লাইভগুলো করি আপনি যদি লাইভগুলো ফলো করেন তাহলে এইটার প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। এখানে ধাপে ধাপে এগুলো আমি অলরেডি দেখিয়ে দেই।
আর লাইভে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের সুবিধা হবে যে আমাদের ভালোবাসার মানুষ আসলে কোন কোন জেলা থেকে বা কোন কোন স্থান থেকে আমরা পাচ্ছি। অনেকে ইন্ডিয়া থেকে দেখছেন, অনেকে মালয়েশিয়া থেকে দেখছেন, আমি কমেন্টে পেয়েছি। তা যাক, আলহামদুলিল্লাহ। আপনারা একটু জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের লাইভগুলো ফলো করেন। এবং হিট যখন দেওয়া হবে, হিটটা পরিপূর্ণভাবে আইসির সমানে সাইডে দিতে হবে। এবং খেয়াল করবেন যে যখন হিটটা দিচ্ছেন তখন আশেপাশের যে ব্ল্যাক পেস্ট আছে এগুলো কাটিং হয়েছে কিনা। এবং খেয়াল করবেন এই যে আমি হিট ব্যবহার করছি না, হিট দিচ্ছি, হিট দিতে দিতে দেখুন এই যে আমি যে এই যে ফ্ল্যাটটা দিয়ে তুলবো, এইটা দিয়ে আমার সাইডে যে এই যে টিনের যে রাংটা আছে এই রাংটা সঠিকভাবে গলছে কিনা, তাহলে বুঝবো যে ভিতরেও গলে যাবে। হ্যাঁ, এটা যে এই যে নরম হয়ে গেছে না, তাহলে আমার ভিতরে হিসাব অনুযায়ী গলে যাওয়ার কথা। এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা কিন্তু তুলে ফেলবো। যখনই আইসিটা উঠানো হয়ে যাবে, হাত থেকে হটগানটা সরিয়ে ফেলতে হবে। এবং সরিয়ে ফেলার পরপরই মোটামুটি দেখুন যে এখানে কোনো বল, কোনো কাটা ছেঁড়া ছাড়াই, প্রিন্ট নষ্ট হওয়া ছাড়াই উঠে পড়েছে। আর এখানে যেহেতু এইটা অলরেডি রিভলভিং করা, নর্মালি এটা উঠে পড়বে। হিট দিতে দিতে হিট দিবেন ঠিক আছে, কিন্তু আইসিটা ওঠানোর সাথে সাথে আপনার হটগান হাত আছে আইসির ওপর থেকে সরিয়ে ফেলবেন, তাহলে আইসিটা নষ্ট হবে না। আর যদি আইসি তুলে ফেলেছেন, আইসি উঠে ফেলেছেন, কিন্তু হিট ঠিক ওই আইসি বরাবর বারবার লেগেই যাচ্ছে, তাহলে কিন্তু আইসি বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আইসি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যে কথাগুলো বলি বা কথা, আমাদের যে ভাষা, এটা হচ্ছে যে সাধু ভাষা, মানে আমরা বইয়ের ভাষায় প্রায় কথা বলি। তা আমার কথা যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনি কোনভাবে চাচ্ছেন, আমি সেভাবে চেষ্টা করব বোঝানোর। যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিছু শেখেন আমার থেকে। অনেকেই কাজ শেখায়, অনেকে কাজ দেখায়, কিন্তু পরিপূর্ণভাবে শেখাতে চায় না। তা আমি মনে করি না, আমি যতটুকুন দেব, অন্তত আপনি সময় ব্যয় করে, সময় লস করে আমার একটা ভিডিও দেখছেন বা আমাদের পেজটায় ঘুরছেন, আপনার জন্য সময় লস না হয়, সেটার জন্য হচ্ছে যে লাইভটা করা বা একটা ভিডিও শেয়ার করা, যেন 5টা মিনিট ব্যয় করলেন আমাদের পেজে, আমাদের ভিডিওর পেছনে, যেন কিছু শিখতে পারেন। শেখানোর উদ্দেশ্যটা সবার থাকে না। যারা ব্যবসায়িক উদ্দেশ্যে শেখায় বা মনে করে, তারা দেখবেন যে এই ধরনের কাজগুলো আপনাদেরকে টোটালে এ টু জেড বোঝাবে না, দেখাবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যখন আসছেন, ভালোবাসছেন, তাহলে আপনাকেও আমি একটু ভালোবাসা দেখাই, সমস্যা কোথায়? যাক, ভিডিওটা দেখতে থাকুন। আমি কিন্তু খুব স্মুথলি আমার কাজগুলো শেষ করছি। আমি কিন্তু এখন আয়রনের হিট ব্যবহার করছি। এখানে আমার যে সুগনের T26D, এইটার হিটটা আমি ব্যবহার করি কত, 380। এখন যেহেতু এখানে কোনো আইসি নাই, সেহেতু আমি এখানে 380 ব্যবহার করছি। এবং আমি কিন্তু এটা স্ক্রাব ব্যবহার করি, এই যে এটা রিলাইফের স্ক্রাব, আপনারা রিলাইফ ব্র্যান্ডের থেকে, ওদের থেকে নিতে পারবেন। এটা খুব ইজি আমার কাছে। এবং আমি এটা হটগানের হিট ব্যবহার করব 270, ব্যবহার করে হিট দিয়ে আস্তে আস্তে এই যে ব্ল্যাক পেস্টের যে আঠাগুলো আছে এগুলো আমি ক্লিন করে ফেলবো। আস্তে আস্তে এই যে ক্লিন হয়ে গেল। তাহলে আমাকে বেশি ঘষাঘষি করা লাগলো না, বোর্ডেও বেশি ক্রাশ পড়বে না। সবসময় চাইবেন যে হটগানের হিটটা দিয়ে কাজ করার, আয়রন দিয়ে সব কাজ হয় না। হটগানটা এরকমই যে আপনি যদি হটগানটাকে আপনার একটা হাতের খেলনা করে নিতে পারেন, তাহলে আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এবার ধরেন বোর্ডটা ক্লিন হয়ে গেছে, হ্যাঁ, আটা ক্লিন হয়ে গেছে আর কি। এখন এখানে তো পেস্ট আছে, এই পেস্ট আপনি ওয়াশ করবেন কি করে? এই পেস্টটা আমি সাধারণত কি করি, যে এখানে একটা তুলো ব্যবহার করি। তুলা ভাষাও সমস্যা আমাদের। হ্যাঁ, অনেকে আবার একটা কথা বললে আমি ভুল বলেছি সেটা আবার ধরে দেওয়ার চেষ্টা করে। আসলে লাইভে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা একটু টাফ, অভ্যাস থাকা লাগে। আমাদের অভ্যাস নেই, আমরা যতটুকুন পারি আমাদের মতন করে বলার চেষ্টা করি। এখানে আমি তুলা নিয়ে জাস্ট এখান থেকে একটু ওয়াশ করে নিচ্ছি। তুলা ব্যবহার করছি এই জন্যে যে যতটুকুন নোংরা আছে ততটুকুন এই তুলোতে উঠে আসবে। একটা পেস্টের আসর বা একটা ব্ল্যাক পেস্টের নোংরা
অন্য সাইডে যাবে না। সেই হিসাব করে অন্য সাইডে যদি একটা বল ধরেন, একটা বল রাঙের একটা দলা আরেকটা সাইডে চলে গেল, তাহলে কি হবে যে সেখানে গিয়ে শর্ট হতে পারে। এই যে ভিতরে যে যে লাইনগুলো আছে, এই যে এখানে যে আইসিগুলো আছে, এই যে হচ্ছে পাওয়ার আইসি, সাব পাওয়ার আইসি, গ্রাফিক্স আইসি, অডিও আইসি, এর ভিতরে যে ক্যাপাসিটারগুলো থাকে এগুলোর সাথে সংযোগ থাকতে পারে, যে ওখানে গিয়ে একটা ক্যাপাসিটার আর একটা রেজিস্টারের মাঝখানে শর্ট হয়ে গেল, তখন কি কিন্তু ফোনটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবুজ, এবার আমরা কিন্তু অলরেডি ওয়াশ করে ফেলেছি। এবার আমাদের কি হবে যে কাজগুলো এবার নিখুঁতভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, যে এটা আর কোনে কোনে আটা আছে, আটার জন্য এই যে আস্তে আস্তে খেয়াল করা, দেখা। এক্ষেত্রে কী করতে হবে যে মাইক্রোস্কোপটা যতটা জুম করে নেওয়া যায়, জুম, একটা ভালো মানের মাইক্রোস্কোপ কেনার চেষ্টা করবেন, তাহলে আপনার পরবর্তীতে আর মাইক্রোস্কোপ চেঞ্জ করা লাগবে না। আমার সবথেকে পছন্দের ব্র্যান্ড হলো হচ্ছে RF4। RF4-এর একটা মাইক্রোস্কোপ আমি প্রায় 4 বছরের উপরে ব্যবহার করেছি। এরপরে আমি সফটটপের মাইক্রোস্কোপ ব্যবহার করি। এটা বাজারে এখন মূল্য প্রায় 56,000 কি 57,000 টাকা। নর্মাল ব্র্যান্ড যত অ্যাডে দেখেন নেবেন, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে। তবে ইদানিং একটা মাইক্রোস্কোপ আমার কাছে একটু ভালো লেগেছে, মানে RF4-এর পরে। RF4 তো ওল্ড মডেল, ওর কালার টালার অনেকের পছন্দ হয় না। সেই হিসাব করে অনেকে কী করে যে ওর থেকে বেটার খোঁজে, যেরকম YCS, তারা মাইক্রোস্কোপ নিয়ে আসছে, YCS পছন্দ। তা আমি মনে করি আপনার হচ্ছে টুয়েলের একটা মাইক্রোস্কোপ মার্কেটে আছে, ওদের একটাই মডেল, মানে টুয়েলের একটাই মডেল এবং কোয়ালিটি খুবই ভালো। আপনারা ওইটা নিতে পারেন। ওটা মনে হয় 26-27 হাজার টাকা এরকম দাম আসতে পারে। আমাদের যে গুলিস্তানে যে দোকানগুলো আছে, আমি একটা কথা বারবারই বলি যে গুলিস্তানের সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, সবাই ভালো প্রোডাক্ট দিবে, সবই ঠিক আছে, কিন্তু যাদের ফিডব্যাকটা ভালো, যাদের কাছে প্রোডাক্ট নেওয়ার পর পরবর্তীতে আপনি একটা প্রয়োজনে তাদেরকে নক দিলে, তারা যখন আপনাকে খুব হচ্ছে যে আপনার মূল্যায়ন করছে, আপনি তার কাছ থেকে একটা প্রোডাক্ট নেবেন, তাহলে পরবর্তীতে আর ঝামেলা পোহাতে হবে না। তাই ঠিক তেমনই আমার এক পরিচিত এক ভাই আছে, যদি আপনারা মনে করেন যে আর কোনো প্রোডাক্ট নিতে চান, তাহলে কমেন্ট করেন, আমি নামটা বলে দেব। ওনার থেকে নেবেন, মোটামুটি দামেও কম, প্লাস ওনার যে রেসপন্স খুবই ভালো। একটা প্রোডাক্ট ধরেন অন্য জায়গার তুলনায় 5 টাকা হলেও আপনাকে সাশ্রয় রেটে দেওয়ার চেষ্টা করেনি। আচ্ছা, যাই হোক, আমি এখানে কিন্তু উইক ব্যবহার করছি। আমার এই উইকটা আছে রিলাইফের উইক, দেখতে চাচ্ছেন অনেকে, এই যে দেখা যায়। আমি হচ্ছে যে এই রিলাইফের এই উইকটা ব্যবহার করি। এটা আমি সরাসরি নিজে যখন চায়না গেছিলাম তখন আমি সাথে করে নিয়ে এসেছি। এটা বাংলাদেশে অ্যাভেলেবল দোকানে আছে, মানে খুঁজে খুঁজে আমার কাছে মনে হচ্ছে এটা ভালো ছিল। RL20B, এটা খুবই খুবই সফট, মানে আপনি যখনই পরিষ্কার করার চেষ্টা করবেন 380 হিট রাখবেন, অনায়াসে যে আইসির যে মানে বলগুলো আছে, রাংগুলো আছে, নিমিষেই টেনে নেবে। আমার এখানে যারা কাজ করে, আমার সাথে যারা আছেন, বাইরের 2-3 জন আছেন, ওনারা অনেকে প্রশংসা করেছেন, ভাই যে অনেক উইক দেখেছি, তবে এই উইকটার মতন এত সফট উইক আমরা দেখি নাই। আসলে এক একজন এক এক জিনিসের ভক্ত, তার কাছে হয়তো এই জিনিসটা পড়েনি, যার জন্য সে এটার প্রশংসা করেছে। আপনি YCS-এর উইকগুলো মোটামুটি ভালো বলা যায়, YCS আমি ব্যবহার করেছি। তা আপনাদের হচ্ছে ভিডিওগুলো কেমন লাগছে, আমাদের যে দীর্ঘদিন আমরা যে আপনাদের পেছনে পরিশ্রম দিচ্ছি, শ্রম দিচ্ছি, আমরা যে ভিডিওগুলো নিয়ে আসছি, তাতে থেকে আপনারা কিছু শিখতে পারছেন কিনা আপনারা একটু জানাবেন। সমস্ত কিছুর মূল্যে আপনারা যদি কোনো মতামত না দেন, তাহলে হয়তো আমি বুঝবো না যে আসলে আমরা আগাতে পারছি কিনা সঠিকভাবে। আর বিশেষ করে
আমরা অধিকাংশ সময় মেসেজ পাচ্ছি। হ্যাঁ, মেসেজ একটা জিনিস খেয়াল করছি যে সবাই একটাই কথা, ভাই কাজ শেখান কিনা, কাজ শেখান কিনা। আসলে ভাই কাজ শেখানো তো কোনো বিষয় না, কাজ শেখানো যায়, কিন্তু মানে এত মানুষের এই কাজ শেখানোর রিপ্লাই দেওয়া কিন্তু কষ্টকর। আপনাদের যদি মনে হয় যে কোনো জায়গায় সার্ভিসিং করতে গিয়ে আটকে গিয়েছেন, তখন আমাকে মেসেজ করেন এবং ডিটেলসে লিখে হচ্ছে মেসেজ করবেন। চোখে পড়া মাত্রই অন্তত আপনার রিপ্লাইটা আগে পাবেন, এটা আমি শিওর করছি। যে সারাদিনে মেসেজ দেখার সময় হয় খুবই কম, যতটুকুনি দেখি যারা কাজের নিয়তে বা কাজে আটকে গেছেন এই ধরনের মেসেজ করেন, তাদেরকে চেষ্টা করি রিপ্লাই করার। এই দেখুন যে এখানে একটু খেয়াল করুন, সাইডে কিন্তু হালকা করে আঠা আছে, এই আঠাটা কিন্তু ক্লিন করে নিতে হবে, নয়তো একটা আইসির এই যে সামান্য একটু কম বেশি হলে এই বল হালকা কম বেশি হয়ে যাবে, মানে সাইডে চেপে যাবে। এজন্য এই যে আমি যে স্ক্রাবটা ব্যবহার করি এটা খুবই ভালো কাজ করে। এটা টিন, আপনি চাইলে এটা বানিয়েও নিতে পারেন, অনেকে ব্লেড কেটে ড্রিল মেশিন দিয়ে ঘষে ঘষে বানিয়ে নেয়। আসলে যার যেরকম মনের ইচ্ছা, যে যেভাবে কাজটা করবে, আপনার কাজকে আপনি যেভাবে সহজ করে নেবেন সেভাবে হবে। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি চেষ্টা করলেই হবে। অনেকে বলে যে আমার তো মনে রাখার ক্ষমতা কম, আমি পারছি না, ও পারে, ও অনেক কিছুই পারে, ও কিভাবে পারে জানি না, ওর অনেক হেল্প করে, অনেকে সাপোর্টার আছে। আসলে ভাই আপনি চেষ্টা করেন, আপনারও সাপোর্টার তৈরি হয়ে যাবে। একটা জিনিস কি জানেন, যে জ্ঞান আল্লাহ তাআলা সবাইকেই দেয়, কারো কম আর কারো বেশি, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি চান, আল্লাহর কাছে সঠিকভাবে যদি বলতে পারেন, আল্লাহ নিরাশ করবে না। শুধু আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে হবে আর কি। হ্যাঁ, আমাদের টেকনিশিয়ানদের একটাই সমস্যা যে আমরা কি করি, যে একটা কাজ করার সময় আটকে গেছি, ওই কাজটা হয় ছেড়ে দেই, অথবা করলেও আরেক ভাইয়ের কাছে থুয়ে আসি বা রেখে আসি, সে করে দেয়, এ পর্যন্তই। কিন্তু কথা হচ্ছে যে আমি কাজটা পারলাম না, এই কাজটা নিয়ে যদি আমি একটু দৌড়োদৌড়ি করি, একটু জানার চেষ্টা করি, কোনো না কোনোভাবে 5টা অপশন থেকে আপনি একটা অপশনও তখন তাৎক্ষণিক শিখবেন, তাহলে তো আপনি জেনে গেলেন। আচ্ছা, এখন আমাদের এই পার্টটা শেষ, আমরা কিন্তু ক্লিন করে ফেলেছি। দেখুন, কথা বলতে বলতে অলরেডি আমার বোর্ড ক্লিন শেষ। এখন কি করব, যে এবার আইসিটা ক্লিন করা শুরু করব। আইসি ক্লিন করতে আমার বেশি সময় লাগবে না। এটা হলো র্যাম, যেহেতু এটা রিভলভিং করা, যার জন্য এটাই পেস্ট নাই। আইসির ক্ষেত্রে, আইসি ওয়াশের ক্ষেত্রে আপনাকে 330 হিট ব্যবহার করতে হবে। 330 কেন করবেন, যে আয়রনে তো ডাইরেক্ট হিট থাকে, আর এই ডাইরেক্ট হিটটা আইসির ওপর পড়ে। যখন আইসির যে মেজারমেন্ট, মানে হিট মেজারমেন্ট ক্ষমতা যদি যতটুকুন আছে, ধরুন 300 আছে, আর আপনি 380 ব্যবহার করলেন, তাহলে কি হলো, 80°C বেশি হয়ে গেল, তখন কিন্তু এই আইসিটা ড্যামেজ হয়ে যাবে ও ফুলে যাবে। যদি পরীক্ষা করতে চান, একটা নষ্ট আইসি নেবেন, নিয়ে একটু হিট ওই রকম রেখে 330, 340 বা 50 এভাবে দিয়ে রেখে আইসির ওপর কিছুক্ষণ ধরে রাখবেন, তখন আইসির মাঝখানে ঢাস করে পেটটা ফুলে যাবে, তখন কিন্তু আইসিটা ড্যামেজ হয়ে যাবে। বা অনেক সময় কী হয়, যে আইসিটা আমরা কি করি, যে উঠাতে যে আইসিটা উঠে গেছে, তারপরও ওই সোজাকের হট গানের হিটটা রেখে দিয়েছি, তখন কিন্তু আইসিটা বাস্ট হয়ে যায়, পট করে শব্দ হয়। আইসি তুলতে গিয়ে যদি আইসি পট করে শব্দ হয়, তাহলে ও আইসি দিয়ে আর কাজ নেই, আপনি যত যাই করেন আইসি আর চলবে না। তবে স্যামসাং M33 5G, হ্যাঁ, এই মডেলের কাজ কে কে করেছেন জানি না, এটা একটা অভিজ্ঞতা আমার আছে, যে যখন আইসিটায় হিট দেওয়া হয়, তখন আইসির ঠিক
মাঝ বরাবর একটা প্লাস্টিক ফুলে ওঠে, যখন হিটটা সরিয়ে নেওয়া হয় তখন আবার এটা নেমে পড়ে। তা আমার চিন্তা হলো যে আইসিটা অন হবে কিনা, আমি পরীক্ষামূলক তাও আমি রিবলিং করেছি। আসলে কি হয়েছে যে ওইটা সম্ভবত ছিল কীরকম যে যেখানে আইসির মেন যে অংশ তার ওপর একটা হয়তো প্লাস্টিকের প্রলেপ ছিল, যেটা হিটের কারণে ওটা এই যে মিডিল বরাবর ফুলে উঠছে। মানে এই ধরেন এখান থেকে এই 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 মানে এই যে আইসি যে অপশন যে বলগুলো থাকে এইটুকুন উঠছে আবার নেমে পড়ছে। তো তারপরে সে ফোনটা অন হয়েছে, শুধু আমার নামে অনেকেরই দেখেছি। পরে আমার কাছে সন্দেহ লাগলে আমি বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করেছি। আসলে কাজের অভিজ্ঞতা তো শেষ নেই, যত কাজ করবেন যত চেষ্টা করবেন তত অভিজ্ঞতা আসবে। আর আমাদের সেকশনে মোবাইলেরও অভাব নেই, প্রত্যেকদিন নিত্য নতুন ফোন আসছে। আপডেট যুগের সাথে যদি আপডেট আমরা না হতে পারি তাহলে কিন্তু কাজ ওই পর্যন্তই, মানে কাস্টমার আসবে ঘুরে চলে যাবে, কাজ হবে না। আচ্ছা যাক, এখানে একটা জিনিস খেয়াল করুন যে এই আইসিটার উপরে মানে আইসিটার নিচে আর কি এখানে কিছু আছে যে এই যে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই যে রাং মোটা মোটা অংশ থাকে, এখানে কিন্তু ক্যাপাসিটার ছিল। যেসব ফোনে ডাবল লেয়ারের ফোন মানে ডাবল লেয়ার সিপিইউ, তার উপরে যে অংশ থাকে যেটার উপরে আইসি থাকে, র্যাম থাকে, তার নিচে সিপিইউর নিচে অবশ্যই ক্যাপাসিটার থাকে। আমরা অধিকাংশ সময় এরকম পাই যে ক্যাপাসিটারওয়ালা যে আইসিগুলো পাই এইগুলোর ক্যাপাসিটারগুলো ফেলে দেয়। তা আমার মতে যদি আপনাদের সম্ভব হয় রাখার মতন কোনো অপশন থাকে তাহলে এই ক্যাপাসিটারগুলো ফেলবেন না। ক্যাপাসিটারের কাজ কি এটা তো অনেকে জানেন মনে হয়। ক্যাপাসিটার কিভাবে কাজ করে, আসলে এখানে যখন কোম্পানি একটা জিনিস দিয়েছে সেটা অবশ্যই কোনো না কোনো ভালোর উদ্দেশ্যে দিয়েছে। আমি আপনি কি করছি যে এটা প্রয়োজন নেই ফেলে দেই, কিন্তু ক্যাপাসিটার প্রয়োজন নেই। আসলে ক্যাপাসিটার হচ্ছে কারেন্ট ধরে রাখে, অ্যাবজর্ব করে, একটা ভোল্টেজকে স্টেবল করে। ভোল্টেজ ওখানে কম বেশি হচ্ছে, যাচ্ছে, আপ ডাউন করছে, সেখানে সে কী করে যে ভোল্টেজ সে ধরে রেখে, ধরেন ওখানে ভোল্টেজ আছে 4, কিন্তু অনেক সময় কী আছে যে ভোল্টেজ চলে আসছে 3.7, তাহলে ওই যে 0.3 যে ভোল্টেজটা দরকার ছিল সেই ভোল্টেজটা কিন্তু ওই ক্যাপাসিটার কিন্তু অ্যাবজর্ব করে সে দিয়ে দিয়েছে। কেন ক্যাপাসিটারের কিন্তু ভোল্টেজ ধরে রাখার ক্ষমতা আছে সাময়িক। তো সেই হিসাব করে ক্যাপাসিটারগুলো রেখে দিলে ভালো হয়। আমরা কিন্তু এক সাইড ওয়াশ করে ফেললাম, অলরেডি এক সাইড ওয়াশ করে ফেলেছি, আমরা এই সাইডটাও ওয়াশ করে ফেলবো। ভিডিওগুলো ঠিকঠাক দেখছেন কিনা, মাঝে মধ্যে মনে হয় মাইক্রোস্কোপ একটু ঘোলা হয়ে যাচ্ছে। আমি লাইভটা শুরু করেছি ইউটিউব চ্যানেলে, তা কি মনে হলো যে ইউটিউবে তো লাইভ করা যায়, তবে ইউটিউবে ভিডিওটা আমাকে স্টেবল রাখতে হবে, অনেক দিন রাখতে হবে। যারা এই লাইভটা দেখছেন তারা যদি মনে করেন যে পরে আবার প্লেব্যাক করে দেখবেন তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে একদম ক্লিয়ার স্পষ্ট ভিডিও পাবেন। মানে সেখানে তো আমরা ডাইরেক্ট যে ফাইলটা আছে ওই ফাইলটা আমি ওখানে আপলোড করে রাখি, এই জন্য আমরা ইউটিউব থেকে আবার ক্যান্সেল করে আমরা পেজে নিয়ে আসলাম। এখানেও কিন্তু আমি উইক ব্যবহার করেছি, শেষ। খুব স্বল্প সময়ে কিন্তু আয়রন ব্যবহার করতে হবে, আয়রন যতটা কম ব্যবহার করা যায় ততটাই বেটার। আয়রন ব্যবহার না করলে তো ওয়াশ হবে না, আবার আয়রন ব্যবহার করতেও হবে। আপনারা লাইভে যারা যুক্ত আছেন অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের সঠিক মানে অ্যাড্রেসটা এখানে দিয়েন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনারা কতদিন ধরে আমাদের পেজের সাথে যুক্ত আছেন, তাহলে আমাদের কিছু আইডিয়া তৈরি হবে। আমরা অলরেডি আমাদের যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে লিস্ট করা শুরু করেছি যে আপনাদের উদ্দেশ্যে একটা ক্যাম্পেইন করার ইচ্ছা আছে। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন বা শুরু থেকে আছেন তাদের নিয়ে আমরা একটা চেষ্টা করব যে ওই যে স্পেশাল একটা লাইভ করার, যেটা জুমে বা মানে যে অ্যাপসে হয়, যেন যে স্পেশাল কিছু যেটা আছে যে আপনাকে অনেক সময় আর 5জন মানুষের কাছে গিয়েও পাওয়া যায় না বা সেই তথ্যগুলো পান না, সেই তথ্যগুলো আমি সরাসরি তাদেরকে নিয়ে একটা 3 ঘন্টার বা একটা 2 ঘন্টার লাইভে আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। এখন
লাগবে হলো বল প্লেট। আমি বল প্লেট সাধারণত এই যে এইগুলো ব্যবহার করি, রিলাইফের আছে, অ্যামওয়ের আছে। আর সাথে এখন যে বল পেস্টটা ব্যবহার করব, হ্যাঁ মোটামুটি আপনারা সাথে আছেন, কতদিন ধরে আছেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা আপনাদের একটা ছোট্ট করে মতামত লিখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে আমাদের সাথে কানেক্ট রাখা। আমি এই বল পেস্টটা ব্যবহার করে, এটা হচ্ছে 199°C, এটা টুয়েলের। আসলে টুয়েলের ফ্যান হয়ে গেছি বলা যায়, কারণ টুয়েল হচ্ছে 2UUL। হ্যাঁ, এটা হচ্ছে যে এক প্রকার যদি বলি, এরা হচ্ছে ধনী মোবাইল পার্টস বিক্রেতা। ধনী বললাম এই জন্যই যে তাদের পার্টস আপনি কম টাকায় পাবেন না। আমি সরাসরি টুয়েলের শোরুম থেকে ঘুরে এসেছি। টুয়েলের প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু দাম বেশি হলেও জিনিসটা আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে তাদের যে পার্টসগুলো আসছে মার্কেটে, তাদের যে সেটআপগুলো আছে, আর এগুলো অনেক ভালো। আপনার ওয়াইসিএসের সাথে তুলনা করলে ওয়াইসিএসের থেকে চেনলির প্রোডাক্ট ভালো। চেনলিও এইরকম, টুয়েল আর চেনলি একই দাম। তারপরে ওয়াইসিসি যে টেবিলের কথা যেটা আমরা বলি, বা আমার তো ওয়াইসিসি টেবিল আছে, আমরা ওই ওয়াইসিসি টেবিলের থেকে আমার কাছে মনে হয় যে টুয়েলের যে টেবিলটা ওইটা আরও বেটার, কারণ ওর ভিতরে কিছু প্রিমিয়াম লুক আনে। আসলে গরিবের পকেটে কেন টাকা থাকবে, এই হচ্ছে কথা। তাদের কথা আছে যে আপনি গরিব মানুষ, আপনার পকেটে টাকা কেন থাকবে, আপনি টাকা সব আমাদের দিয়ে দেন, হিসেবটা এরকম। তাই যাক, যাদের মনে হয় যে একটা প্রোডাক্ট কিনবেন দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘদিন আপনি রাখবেন, ব্যবহার করবেন, তাদের জন্য এটা বেটার। আচ্ছা, আমি হচ্ছে এই যে পেস্টটা যেটা হচ্ছে যে এখন নিলাম, এই পেস্টটা হালকা করে একটা টিস্যু, এই ধরনের একটা জোটে আপনি হালকা করে চেপে নেবেন, নিয়ে তারপর আলতো করে লাগাবেন। একটু ভালোভাবে দেখাই। এটা হচ্ছে যে আমি একটা ফ্ল্যাট ব্যবহার করি, এই দেখেন ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা দিয়ে খুব মানে আগে নিয়ে এটা চেপে নিয়েছি, এর ভিতরে যেটা পাতলা যে তেল জাতীয় ছিল, এই তেলটা হচ্ছে যে ওইটার ভিতর দিয়ে শুকিয়ে নিলাম। নেওয়ার পরে এবার কি করলাম যে এটা দিয়ে খুব সাবধানে এটা প্রত্যেকটা জায়গা ভরাট করে দেব। বাম হাত দিয়ে যে বল প্লেটটা ধরেছে এটা কিন্তু স্টিলভাবে ধরে রাখতে হবে, কোনো জায়গায় নড়লেই কিন্তু মানে নিচে যে আইসিটা আছে তার মেজারমেন্ট পজিশন সেটা ঠিক জায়গায় থাকবে না। এটা কিন্তু মোটামুটি এখানে বসিয়ে আমি উপর থেকে এটা ওয়াশ করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এবার এটা এই যে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এরপরে কাজ হবে যে একটা বাঁকা টুইজার দিয়ে, এই দেখুন টুইজারটা এরকম একটা বাঁকা, বাঁকা টুইজার দিয়ে এরকম চেপে আলতো করে চেপে ধরবেন, মানে চাপাটা থাকবে তাও জোরে না, খুব সফট। একটু ময়লা লেগে গেছে না, হ্যাঁ, এই সফট করে ধরে নিয়ে এবার হিট রাখবো কত, 330। যেহেতু 199°C রাখিছি, 199 থেকে আমরা 330 পর্যন্ত দিই। এইটা দিয়ে আমি কি করি, 330 ব্যবহার করি, এটা দিয়ে হিট দিয়ে আছে যে বল তৈরি করি, এটা দিয়ে আইসি বসাই, ওইটা দিয়ে মানে নর্মাল আইসিগুলো উঠাই, সব একই কাজ করে, 330-40-এর বেশি না। আর বাতাসের যে মেজারমেন্ট বলেছে ওটা তো আছেই। তাহলে দেখুন প্রত্যেকটা বল কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে বলটা অ্যাকুরেট হয়েছে কিনা, মনে করেন যে আপনি বলটা অ্যাকুরেট করেছেন কিন্তু অ্যাকুরেট হয়েছে কিনা বুঝতে পারছেন না, এটার জন্য আপনি একটা খুব সহজ একটা পদ্ধতি বলি, এটা আমি করি। এখন অনেকে কে কী করে সেটা আমি বলতে পারবো না। এটা হচ্ছে যে আমি এই যে দেখুন এই যে একটা ব্লেড, 11 নম্বর ব্লেড, আমি এই ব্লেডটা দিয়ে এখান থেকে একটা আছে যে এরকম একটা টান দেই। দেখুন প্রত্যেকটা বলের মাথা টাচ হয়েছে কিনা খেয়াল করুন, প্রত্যেকটা বলের মাথা কিন্তু টাচ হয়েছে। তাহলে আমার বল কোনোটা কম এবং বেশি নাই, সবকটা সমান আছে। তাহলে আমি এখন কি করব যে হালকা করে এর উপর একটু পেস্ট দিয়ে নেব,
পেস্ট দিয়ে নিয়ে আরেকবার একটু রিহট করে নেব। কাজের প্রসেস কিন্তু খুবই ইজি যদি আপনি সহজভাবে নিতে পারেন। আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেন এটা কিছু শিখতে পারেন, এর বিনিময়ে আমাকে 1 পয়সাও আপনাকে দেওয়া লাগবে না। শুধু একটু দোয়া করবেন, এইটুকুনি যথেষ্ট। আর দোয়া ও মুখ্য ইবাদত, দোয়া হলো সর্বোত্তম ইবাদত বা ইবাদতের নির্যাস বলা হয়ে থাকে। হ্যাঁ, এই যে দেখুন যে বলগুলো খুব নিখুঁতভাবে হয়েছে এবং এখানে কিছু হালকা একটু একটু মানে এই যে স্যাঁতসেঁতে জাতীয় কিছু একটা আছে, এটা হচ্ছে যে ওই যে বলেরই থাকে। আরেকবার একটু রিহট করে নিলে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খুব শর্টে কিন্তু আমরা এটা বল রিবলিং করে ফেললাম। এবার আসি বাকি অংশগুলো কথা কম বলবো, কাজ বেশি হবে। যেহেতু লাইভ দীর্ঘ হয়ে যাচ্ছে, অনেকে আসছেন অনেকে যাচ্ছেন, অনেকের সময় সংকট, যেহেতু সামনে ইলেকশন। কোনো একটা টিন যদি ময়লা থাকে বা কোনো একটা বলের ছিদ্র যদি একটা কোনো অংশ ডাস্ট থাকে, তাহলে সেটা আর বলটা ভালোভাবে হবে না। এজন্য খেয়াল রাখতে হবে যে পরিষ্কার করে নিয়ে সঠিকভাবে ক্লিন করে নিয়ে তারপরে কাজ করা। আপনাদের ভিডিওগুলো মানে আপনারা যারা আছেন যুক্ত আছেন তাদেরকে একটা কথা মানে তাদের থেকে জানতে চাচ্ছি যে লাইভটে যারা দেখছেন তারা কি আসলে আমার কথা বুঝছেন কিনা বা আমার এই ভিডিওটা ভালো লাগছে কিনা একটু জানিয়েন। আসলে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের হাসি খুশি, আপনাদের শেখা, এটার উপরে নির্ভর করে আমাদের চলা। একটা জিনিস কি যে আমরা টেকনিশিয়ানদের ভিতরে হাজার রকম বিভেদ আছে আমাদের, যেরকম যে আপনার ইসলামিক দলগুলোর ভিতরে যেরকম বিভেদ আছে আমাদের টেকনিশিয়ানদের ভিতরেও আছে। যখনই কাউকে আপনি ভালো কিছু বলতে যাবেন তখন সে দেখবেন যে আপনার থেকে একটু মানে একটু বেঁকে বসবে, যে আপনার মতের সাথে একমত হবে না। আমি মনে করি কি আমাদের টেকনিশিয়ানদের উচিত সবাই এক হয়ে চলা। কেননা একটা কাজ ধরেন করবেন, সে কাজটা কিন্তু আপনাকে কেউ না কেউ শিখিয়েছে বা কেউ না কেউ আপনার কিছু ধারণা দিয়েছে, তার থেকে কিন্তু আপনি পরিপূর্ণভাবে কাজটা জানতে পারছেন। তাহলে হতে পারে আপনি সলিউশন তাকে দিলেন না, কিন্তু আপনার ভিতরে এরকম ইগোটা না থাকাই বেটার। কেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আমি বারবারই কেন বলছি যে আপনি চাইলে আমার রিজিক, আমার জ্ঞান কেড়ে নিতে পারবেন না। যদি তাই হতো তাহলে আমি আর আপনাকে লাইভ করে দেখাতাম না। এটা দেখাতে কি হয়েছে, দেখানোই আপনি অনেক তথ্য আমার থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি শিখলেন, শিখে যদি কাজ করেন এবং আল্লাহ তাআলা তো দেখছে, তার বিনিময়ে আমি কিঞ্চিত পরিমাণ হলেও সওয়াব পাবো। এবং যখন আমি আপনাকে একটা জ্ঞান শেয়ার করব, আল্লাহ তাআলা আমার জ্ঞানকেও বাড়িয়ে দেবে। এটা হচ্ছে বিষয়। মানে হিংসা না থাকা উচিত। হিংসা হচ্ছে যে আল্লাহ হিংসা করতে নিষেধ করেছেন। এখানে দেখুন যে এই আইসিটার আশেপাশে বেশ কিছু কালো পেস্ট আছে। হ্যাঁ, এই পেস্টগুলো একটু ওয়াশ করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন। কেননা অনেক সময় কী হয় যে এটার কারণে অনেক ঝামেলা তৈরি হয়। এই যে এখানে আছে, এটা পরিষ্কার করে নিতে হবে। সাইডের কান্দাগুলো ক্লিন করে নেবেন। আমি যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার কোনো লোকানোর কিছু নাই, যা বুঝি যতটুকুন কাজ করি এই ছোট মাথায়
ততটুকুনি আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, আমার কাছে বল প্লেট কই, র্যামের, আমি একটা ছোট্ট একটা বল প্লেট ব্যবহার করি। এটা হলো আমার ফেভারিট একটা বল প্লেট। কোথায় গেল সে? এনে আছে। সম্ভবত হারাই গেছে। বল প্লেট তো অনেকেই ব্যবহার করেন। যদি মনে করেন যে বল প্লেট কোনটা নেবেন, কোনগুলো আপনার নিলে ভালো হয়, কমেন্ট করতে পারেন। আমি একটা ইউনিভার্সাল একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। সেগুলো নিলে মোটামুটি আপনার 50% কাজ কমপ্লিট হয়ে যাবে। 50% হবে না, 70% 80% এরকম হয়ে যাবে। 50% তো কম। ও ওই পেছনে এটা হচ্ছে যে আমার যদি বলি সোনার ডিম বলা হয়। হ্যাঁ, এইটা হচ্ছে চেনলের। দেখুন এটার বল প্লেটের সিস্টেমটা একটু ভিন্ন। মানে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, মানে এমনকি আমি এটা মানে চায়নাতে যাওয়ার পর আমি সরাসরি তাদের কাছে জিজ্ঞাসা করছি চেইনলের অভ্যাস, ওরা বলেছে মার্কেট আউট। যদি কারোর কাছে পুরাতন থেকে থাকে তাহলে সে বুঝবে। এটার এখানে একটা বিট আছে, বিট, এই যে এই বিটগুলো, মানে আইসিটা বসানোর সাথে সাথে আইসিটা লক মতন হয়ে যায়, এটার ভিতরে বসে যায়, মানে ওটা সাইডে নড়ে না। তো সেক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায়। মানে সাইডে বিট থাকার কারণে এই যে সাইডে নড়ে যাওয়ার যে বিষয়টা থাকে সেটা হয় না। আর আরেকটা বিষয় যে অনেকে জানতে চান যে আমি ব্রডকাস্টটা কিভাবে করি। আমার মূলত ওয়াইসিসির যেরকম সেট আছে ওই সেম সেট কিছুটা কাছাকাছি হতে পারে, ওইরকম একটা সেট আমার কাছে আছে। আমি ওই ধরনের সেট নিয়ে কাজ করি, সেখান থেকে মূলত লাইভগুলো করি। কেননা একটা ভিডিও যখন ক্লিয়ার না হবে বা একটা সাউন্ড যখন স্পষ্ট না হবে তখন কিন্তু ভালো লাগবে না। আসলে কানে শোনা, চোখে দেখা, দুইটা যদি স্পষ্টভাবে হয় তাহলেই কিন্তু সেখানে মনোযোগ হয়, মনোযোগী হওয়া যায়। তাই সেই অনুযায়ী এই কাজটা দেখানোর এইটা হলো যে সেখান থেকেই যে একটার পর একটা মোড চেঞ্জ করে করে আপনাদেরকে দেখাই, যেন যে আমি কতটুকুন কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেইটা হচ্ছে বোঝানো। বল কিন্তু এটাও হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু এই একবারে বেশি আমি বল করি না, আর এই কাজটা করতে খুব কম সময়ের ভিতরে কাজ করি। আমি মিনিট উল্লেখ করব না, কিন্তু কাজ করতে আমার বেশি সময় লাগে না। এখন মূল সাবজেক্টে আসি। এটা হচ্ছে যে বোর্ড ক্লিন হয়ে গেছে। দেখুন এই পাশে ফুল ইনটেক আছে, এই সাইডে ফুল ফ্রেশ আছে। এখন এই অবস্থায় আমরা যদি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি তাহলে কেমন রিডিং থাকে সেটা হচ্ছে আপনাকে জানতে হবে। এটার জন্য আমরা আবারও বুট কেবল লাগাবো। বুট কেবল লাগানোর পরে এই বোর্ডটা যে ভালো আছে কিনা, এই বোর্ডটা সব সব সেকশন ওকে আছে কিনা বা পাওয়ার সেকশন ওকে আছে কিনা এইটা বোঝার জন্য আপনাকে একটা টিপস দেখিয়ে দেই। এইটা বুট কানেকশন দেওয়ার পরে এই যে প্লাস মাইনাস এবং জিএনডি যে লাইনগুলো থাকে, পাওয়ারের যে লাইনগুলো থাকে, এটা একবারে কোনো একটা ধাতব জাতীয় জিনিস দিয়ে চেপে ধরবেন। তাহলে রিডিং আসবে কত দেখুন, যে 1-এর কাছাকাছি, 008 দেখা যাচ্ছে না। যদি হচ্ছে যে আপনার 4 ডিজিটের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সুগনের যে পাওয়ার সাপ্লাই, ওখানে দেখবেন ন্যানো রিডিং 9 পর্যন্ত ওঠার পরে পরবর্তী রিডিং 1 থাকে। অর্থাৎ আমরা কিন্তু ন্যানো রিডিং 8 কি 9 পর্যন্ত অলরেডি পাচ্ছি। তাহলে এটা হচ্ছে যে পাওয়ার সেকশনের বা পাওয়ার যে সিস্টেম আছে কার্যকারিতা ওকে আছে। তাহলে আমরা কিন্তু পরের স্টেপে যেতে পারি। তাহলে এবার গেল, এবার কি করব যে আইসিটা বসাবো।
আইসিটা বসানোর জন্য নিয়ম সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। তারপরও যেহেতু লাইভে আসি আর এই বিষয়ে বোঝাচ্ছি সেহেতু দেখাই। এটা হলো যে আমি আরেকবার একটু দেখে নিয়েছি যে আমার কোনো সাইডে কোনো জায়গায় উঁচু বা নিচু আছে কিনা, বোর্ডে কোনো জায়গায় ক্রাস আছে কিনা সেটা দেখে নিতে হবে। এবার আমি যে ফ্লাক্স পেজটা ব্যবহার করি এটাও দেখাই, নয়তো আবার বলবে যে কি ব্যবহার করে দেখলাম না। এই দেখুন, এটা হলো যে মেকানিকের SD 360। এই পেজটা আমি কেন ব্যবহার করি, এটা হলো যে পেস্টটা খুবই ভালো মানের একটা পেস্ট এবং ফ্রেশ, যেটার ভিতরে কোনো নোংরা নাই। অনেক সময় অনেক পেস্টের ভিতরে ডাস্ট থাকে। আচ্ছা, এই পেস্টটা এই যে স্ক্রাবটা আমার কত কাজে লাগে দেখেন, এটা দিয়ে পুরো বোর্ডটা আমি যে এই পেস্টটা লাগিয়ে নিলাম। পেস্ট কিন্তু খুবই সামান্য, হ্যাঁ দেখাচ্ছে অনেক, কিন্তু পেস্টের পরিমাণটা সামান্য। ভিডিওর যে পরিবেশনা এটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমাদের যে চ্যানেলের রিভিউ চ্যানেল আছে, মানে রিভিউ অপশন আছে, আপনারা চাইলে সেখানে একটু রিভিউটা করে দিতে পারেন যে আপনি আমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন কিনা, আপনি কোন ধরনের উপকার পেয়েছেন, আপনি কোন কোন কাজগুলো করতে পেরেছেন। আমাদের যে পেজের যে রিভিউ অপশন আছে ওখানে দয়া করে রিভিউটা দিয়ে দিয়েন। আপনাদের সুন্দর ও মানে মতামত, তারপরে আপনাদের যে অনুপ্রেরণা, এগুলো আমাদের খুবই খুবই উপকার হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এখন আইসিটা বসাবো খুব স্বাভাবিকভাবেই, অন্যান্য সিস্টেমে আইসির মতনই। এটা আগে নর্মালি আগে বসিয়ে নেব। এই যে নোজ পয়েন্ট আছে, এই যে নোজ পয়েন্ট আছে এখানে দেখছেন, এই নোজ পয়েন্ট অনুযায়ী কিন্তু আইসিটা বসাতে হবে। একটু জুম আউট করি তাহলে বোঝাতে সুবিধা হবে। খেয়াল করুন যে এই যে নোজ পয়েন্ট এবং এই নোজ পয়েন্ট ঠিক আছে। যদি এই দুটো নোজ পয়েন্টের এটার বাইরে আসবে না, এটা নিচে আসবে না, তাহলে এই অনুযায়ী ঠিক আছে। এবং এটা দিয়ে আমি চেপে দিলাম, ওইটার সাথে একটা আঠা জাতীয় মানে সিস্টেমে এটা লেফটে যাবে। আর যখনই লেফটে যাবে তখন আর আমার এটা নড়ার কোনো অপশন নাই। তাহলে এবার কি করব, যে ওই যে হিট বললাম 330 এবং বাতাস আমি একটু কম রাখবো 70-এর নিচে, যেহেতু আমার চ্যানেল সেট করা আছে, চাপলাম হয়ে গেল। 330 এবং 65 বাতাস রেখেছি। আমি এই যে হটগান ব্যবহার করছি কুইকার 861 DW, এটা 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই। ওই যে রিডিং আপনার 0 থাকবে, কেননা ন্যানো রিডিং তো আপনার এখানে 9, 0.9। এই যে মুসাব্বির ভাই লিখেছেন যে 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই কত থাকবে। 3 ডিজিটে সমস্যা হচ্ছে যে ওখানে তো 1 রিডিং আসে, ন্যানো 9 পর্যন্ত ওঠার পরে তারপরে 1 তৈরি হয়। আমরা স্বাভাবিকভাবে বাইনারিতে কি জানি যে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট হয়, 10 কিন্তু কাউন্ট হয় না। তো 0 থেকে যে 9 উঠবে, 9-এর পরে পরের ডিজিটে 1 আসে, তো সেখানে আপনার রিডিং 1 পাওয়ার সম্ভাবনা আছে। কোনোটাই দেখায় কোনোটা দেখায় না, তবে নর্মাল পাওয়ার সাপ্লাই 1 দেখাবে না। এজন্যই 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই খুব দরকার এইসব 5G ফোনে কাজ করার জন্য। আচ্ছা, আমি এখানে হিট যেভাবে রেখেছি বললামই তো, সেই অনুযায়ী এবার হিট করার চেষ্টা করব। এখানে কিছু বিষয় আছে, এই যে হিটটা করছি না, আইসিটা হাতটা ঘোরাচ্ছি, নিচে কিন্তু ওই যে বল আছে, এই বলটা আস্তে আস্তে বসে যাচ্ছে। এবং এই যে ভিতরে যে আমি যে পেস্টটা ব্যবহার করছি, এটা পানি মতন হয়ে সাইডে হালকা করে দেখা যাবে। দেখুন ওই যে দেখা যাচ্ছে, এই যখন হালকা করে এসছে না, তখন বুঝবো যে আইসি অলরেডি বসা শুরু হয়েছে এবং হালকা করে আইসি কিন্তু নড়ে গেল। এই নড়া মানে কি, যে আইসির যে মেজারমেন্ট আছে এই অনুযায়ী সরে গেছে। এবার আমার কাজ হবে কি, হালকা করে সাইডটা আবার একটু পেস্ট দিয়ে দেওয়া। এই যে আমি কিন্তু যখন আইসিটা প্রপারভাবে নরম হয়েছে, বলগুলো গলে গেছে, তখন টুইজার দিয়ে হালকা করে উপরে একটা টাচ করেছি। মানে এটা বেশি টাচ করলে কিন্তু বল ট্যাবা হয়ে আরেকটার সাথে চলে যাবে। হালকা করে টাচ করলাম যেন ওইটা যদি ভেসে থাকে, ওটা দাবিয়ে দেওয়া, দিয়ে একটা নড়িয়ে দেওয়া, ঝাঁকি দেওয়া, তাহলে মোটামুটি এটা হয়ে গেল। এখন কাজ হবে যে এই অবস্থাতে আইসিটাকে একটু ঠান্ডা করে নেওয়া, মানে একটা করে আইসি লাগাতে হবে।
আর একটা করে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় যদি আপনি পাওয়ার সাপ্লাইয়ে আইসি লাগান তাহলে আইসি ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা বোঝা যায় না। কিছু সেটা বোঝা যায়, কিছু সেটা বোঝা যায় না। আপনার ভুল কোণে আপনি বুঝতে পারছেন না, সব কিছু কাজ মানে সঠিক করেছেন, শুধু হিট অবস্থায় যেই পাওয়ার সাপ্লাই লাগিয়ে কমান্ড করেছেন আইসি বাস্ট হয়ে গেছে। সিপিইউ লাগানোর পর রিডিং আমি তো বলছি যে আমি ধাপে ধাপে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা রিডিংটা দেখব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের পেজে একটা রিভিউ দিয়ে দেবেন, যে রিভিউটা আমাদের পেজ গ্রো করতে সাহায্য করবে। পেজের যে অ্যাবাউট সেকশন আছে ওখান থেকে রিভিউটা দিলে ভালো হয়। আচ্ছা, এখানে পাওয়ার সাপ্লাই লাগালাম। এবার এখান থেকে আমরা কি করব, নরমালি প্লাস এবং জিএনডি এবং পাওয়ারের যে লাইনটা আছে এই লাইনটা অ্যাড করব। দেখুন আমি কত দেখা যাচ্ছে 7 মানে 70, অর্থাৎ আমরা 0 পরে যেটা ধরি ওটা 7 করে ধরি। এখন হচ্ছে রিডিং হচ্ছে 70 আছে, অর্থাৎ ঠিক আছে, শুধু প্রসেসরের রিডিং। এবার এই অবস্থায় একটা সিস্টেম আপনাদেরকে বলে রাখি, এই অবস্থায় যদি আপনি কম্পিউটারে ইউএসবি পোর্ট কানেকশন দেন তাহলে সেখানে কিন্তু ইডিএল পাবেন। যেহেতু এটা কোয়ালকম বেস ফোন, আমি যদি এখানে ইউএসবি লাগাই তাহলে ইডিএল সেকশন থেকে ইডিএল পোর্টটা আমরা দেখতে পাবো, অর্থাৎ সিপিইউটা ভালো আছে কিনা এইটা বোঝা যাবে। শব্দ হয়েছে কিনা শুনছেন, এটা হলো যে পোর্ট পাওয়ার যে সিমটম সেটা। এখন আপনাকে পোর্টটা পেয়েছে কিনা এটা বোঝাবো কি করে, এটা বোঝানোর জন্য আমাকে আবার হচ্ছে মোড না উইন্ডোজ ক্যাপচার। আচ্ছা, আমি দেখানোর চেষ্টা করছি, আসলে যতটুকুন পারছি আমার সাধ্য অনুযায়ী আমার সর্বোচ্চটুকুন চেষ্টা করছি দেখানোর। কম্পিউটার ম্যানেজমেন্ট, আচ্ছা এই যে দেখুন, এই দেখেন এখানে কোয়ালকম পোর্ট কিন্তু পেয়েছে। হ্যাঁ, শুধু সিপিইউ লাগানো আছে, সিপিইউ লাগানোর অবস্থায় রিডিং পেয়েছি কত 70, এবং যখনই ইউএসবি পোর্ট লাগিয়েছি তখন আমরা কিন্তু এখানে ইউএসবি যে কোয়ালকম পোর্ট আছে সেই পোর্টটা পেয়েছি। তাহলে আমরা কিন্তু প্রসেসরটা ঠিক আছে এটা ধরে নিতে পারি। আমি কিন্তু একদম স্পেসিফিক আকারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, কোনো রকম কোনো কমতি নাই, কোনো রকম কোনো হাইড নাই। এবার লাগাবো কি, যে ইউফেজ যেটা এটা লাগানোর চেষ্টা করব। এটাও সে আগের মতনই, এবং এটা লাগানোর পর কত রিডিং থাকে সেটাও জানবেন আজকে। আমরা নুজ পয়েন্ট ঠিক করে নিয়ে সেই অনুযায়ী কিন্তু হিট করার চেষ্টা করব। নুজ পয়েন্ট দেখছেন, এবং এই পাশে দুই পাশে কিন্তু নুজ পয়েন্ট আছে। নুজ পয়েন্ট মিডিয়ে লাগাতে পারলে সহজেই আইসিটা বসা যাবে, এতে টাচও করা লাগে না। তবে আমরা অনেক সময় কি করি, একটু টাচ করি হচ্ছে যে সুবিধার্থে, যেন আইসিটা কোনো অংশে কোনো বল যেন মিসিং না হয়ে থাকে। মিসিং হইলে আবার ডাবল খাটনি, একটা কাজ তো দুইবার করা মানে কি সময় লস প্লাস ধৈর্যেরও একটা বিষয় আছে। আইসিটা লাগানো শেষ। হ্যাঁ, মোটামুটি আবারও সেই পূর্বের নিয়ম অনুযায়ী বাতাস দিতে হবে, ঠান্ডা করতে হবে। সবার একটাই কথা, ভাই কাজ শেখান। আসলে ভাই এত কাজ তো শেখাচ্ছি, কাজ না শেখালে লাইভে ভিডিও করছি কি করে। আপনাকে শেখানোর উদ্দেশ্যেই আপনি এখান থেকে লাইভগুলো দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর পার্সোনালি আমার কাছে কাজ শিখতে হলে আমি আসলে ভাই ওইভাবে পরিবেশ এখনও তৈরি করতে পারিনি, আমার স্পেস কম, আমাদের দোকানে কাজের অনেক চাপ থাকে, এই কারণে আমরা ওইভাবে ম্যান নিতে পারি না।
তবে যখন আমাদের আই লাভ সেন্টার রেডি হয়ে যাবে, আমরা অলরেডি সেটার কাজ করছি, ওইটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমরা স্টুডেন্ট নেব, তখন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন অন্তত আমরা যে লাইভ ক্লাসগুলো দিচ্ছি, যে ধারাবাহিক ভিডিওগুলো দিচ্ছি, এগুলো ফলো করুন, আপনাদের বাস্তবিক জীবনে অনেক উপকার আসবে, অনেক অনেক উপকার আসবে। কারণ আমি যেগুলো জানি, যতটুকুন শিখেছি, টোটালি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কোনো রকম স্বার্থ ছাড়া আর কি। এবার দেখুন যে রিডিং এসছে কত, 150, 150, 200, অর্থাৎ এই দুইটার যে সংযোগ সেটা সঠিকভাবে পেয়েছি। এবং এই অবস্থায় কিন্তু কম্পিউটারে যদি কোয়ালকম পোর্ট মানে দেখতে চাই তাহলে দেখা যাবে। যেহেতু আমরা ইতিপূর্বে দেখিয়েছি, তাই আমি আর এটা দেখাচ্ছি না। আমি এখন সরাসরি উপরে যে র্যামটা আছে, র্যামটা বসাবো। একটা জিনিস বারবার একটা কথা বলছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া, হ্যাঁ, মানে ফ্রি দিচ্ছি। ফ্রি দেওয়ার অনেকগুলো কারণ আছে ভাই, যে সামান্য বিষয়েও আমাদের ভিতরে যে পরিমাণ হিংসা মানুষের, এই হিংসাটাকে আমি দূর করতে চাচ্ছি। আসলে আমি যদি আপনাকে শেখাই, আপনাকে যদি একটা পূর্ণাঙ্গ টেকনিশিয়ান তৈরি করতে পারে, তাতে কি আমার কি রিজিককে আপনি নিয়ে নিতে পারবেন? আপনাকে সেটা বলেন। এরপর অনেকে মনে করে যে তার কাছে কাস্টমার গিয়েছে, আমি আর মনে হয় কাস্টমার পাবো না। আসলে কি আমাদের ভিতরে এরকম হওয়া উচিত ছিল যে আমি এই কাজটা পারিনি বিধায় কিন্তু তার কাছে গিয়েছে, তাহলে আমাকে ওই কাজটা পরিপূর্ণভাবে শিখে নিতে হবে। যখন আপনি একটা কাজ পরিপূর্ণভাবে শিখবেন, আপনার কাছে কাস্টমার অবশ্যই আসবে। কেন? রিজিকের মালিক আল্লাহ তাআলা। রিজিকের জন্য আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের কাছে না। তাহলে রিজিকের ব্যবস্থা যখন তিনি করেন, আপনি যখন একটা কাজের ওপর ভরসাশীল হবেন, কাজ পরিপূর্ণভাবে জানবেন, তখন আল্লাহ এমনিতেই ওই কাজটার ওপর আপনার একটা রিজিক বরাদ্দ করে দেবে। আসলে আপনি জানলেন না, চেষ্টা করলেন না, তাহলে আপনি কিভাবে রিজিক পাবেন বলেন? এজন্যই বারবার একটা কথাই বলি, শিখুন, যতটুকুন পারেন জ্ঞান অর্জন করুন। জ্ঞান আল্লাহর কাছ থেকে আসে, আল্লাহর কাছ চাইলে জ্ঞান পাওয়া যাবে। আমাদের অনেক টেকনিশিয়ান আছেন যারা অনেক সময় আমার সাথে আছে যে মন খারাপ করেছেন, অনেকে অনেক রকম কথা বলেছেন, বলবো না হ্যান ত্যান হাবিজাবি। এই জন্যই বলছি যে আমি যদি শিখি বা আমি যদি জানি, তাহলে আমিও চেষ্টা করব এইভাবে মানুষকে জানানো, এবং সেই অনুযায়ী কিন্তু আমার এই পেজটা খোলা। আপনারা আমাদের থেকে শিখুন, জানুন, এটা হচ্ছে যে আমি মনে করি। আচ্ছা, এখানে একটা জিনিস মিস হয়েছে, হ্যাঁ, মানে আমি বলতে ভুলে গেছি। এই যে নোজ পয়েন্ট রাখছিলাম, মনে আছে? সেই নোজ পয়েন্ট অনুযায়ী কিন্তু আমি কিন্তু র্যামটা বসিয়েছি, এবং সেই অনুযায়ী এবার হচ্ছে যে নর্মালি যেভাবে আইসিটা পূর্বে যেগুলো লাগাইছি, সেই অনুযায়ী কিন্তু আইসিটা বসাচ্ছি। এটা কিন্তু হচ্ছে যে আপনাকে প্রসেসটা এইভাবে আসবে। এটা যখন আপনি একটা পুরাতন ফোনের আইসি তুলবেন, সেইভাবে যখন আপনি মনে করেন যে সিপিইউটা চেঞ্জ করবেন, তাহলে তো সেইখানে প্রসেসটা কেমন, সেখানে উল্টা, সেখানে আগে সিপিইউর উপরে যে র্যামটা আছে, এই র্যামটা লাগাতে হবে। আমরা যখন কোনো সিপিইউ, নতুন সিপিইউ ইনস্টল করি, তখন কিন্তু কি করি, আগে প্রসেসরের উপরে যে আইসিটা আছে, র্যাম যেটা, এইটা আগে লাগাই, তারপরে আমরা ইউএফএসটা লাগাই। এটা হচ্ছে যে আমি যদি কখনো ওই ধরনের কাজগুলো আবার সামনে পাই, তাহলে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আসলে প্রতিনিয়ত কাজ করা হয়, মানে এই পরিমাণ আইসির কাজ করা হয়, তাতে সময় হয়ে ওঠে না। আর সাথে অনেক কাস্টমার থাকলে ভিডিওতে ওইভাবে কথা বলা যায় না। আচ্ছা, এবার কিন্তু আবার ঠান্ডা করে নিচ্ছি। এবার এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সাইডে যে পেস্টগুলো আছে, যে বলগুলো আছে, এগুলো আগে ওয়াশ করে নিতে হবে। হ্যাঁ, এবার কি করব কি, যে এখানে একটা কাজ করবেন আপনারা, দুইটা অয়েল ব্যবহার করবেন, একটা হচ্ছে থিনার আর একটা হলো অকটেন।
থিনারটা কখন ব্যবহার করব? সর্বশেষ যখন বোর্ডটা ওয়াশ করব তখন ব্যবহার করব, আর যখন কোনো একটা আইসি বসাবো তখন থিনার ব্যবহার করব, আর তার আগে অকটেন। অকটেনের কাজ হলো যে টোটাল বোর্ডের যা ময়লা আছে সব তুলে ফেলা, আর থিনারের কাজ হলো দ্রুত বোর্ডটা শুকিয়ে ফেলা। থিনার এবং অকটেনের ব্যবহার কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বুঝিয়ে দিলাম। এখন ভিডিওর ভিতরে অনেক তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম, অনেক রকম ইম্পর্টেন্ট তথ্য দিয়েছি। হ্যাঁ, এই কাজটা যতটুকুনি করেছি আমার সাধ্য অনুযায়ী স্পষ্ট আকারে আপনাদেরকে দেখিয়েছি, দেখালাম। এই প্রসেসের ভিতরে আপনার যে কোনো ফোনই আপনি কাজ করতে পারবেন, যদি আইসিগুলো ভালো থাকে তাহলে আপনার কাজটা সম্পন্ন হবে, আর যদি আইসি ভালো না থাকে সেক্ষেত্রে আপনার সিমটম চেঞ্জ হতে পারে। তা আমরা কি করব, আইসিটা লাগানোর পর পাওয়ার সাপ্লাইয়ের এই ব্যাটারি কানেকশন দিয়ে আমরা ডাইরেক্ট চার্জিং সংযোগ দেব। চার্জিং সংযোগটা এই জন্যই দেবো যে এটা হলো যে পাওয়ার সুইচে পাওয়ারের এখানে ভোল্টেজ আসতে সময় লাগে এবং এটা চাপ দিয়ে অনেক সময় কাজ করে না। এটা হচ্ছে পোকো X3 Pro, X3, X2 এই তিনটা মডেলের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেম। এখন এই দেখুন ফোন কিন্তু অন হয়েছে, কিন্তু ফোন কি দেখা যাচ্ছে, দ্য সিস্টেম হ্যাজ ডেস্ট্রয়েড। সবুজ এই লাইটটা বন্ধ করে তো, এটা দ্য সিস্টেম হ্যাজ ডেস্ট্রয়েড, এটা কিন্তু আমার ব্যর্থতা না, এটা ফোনের ব্যর্থতা আর কি। হ্যাঁ, যে ফোনে কিন্তু অলরেডি আমি যতটুকুন কাজ করেছি তাতে কিন্তু ফোন অলরেডি অন হয়ে গেছে। ভাই কেরোসিন ভালো না, কেরোসিন ব্যবহার করবে না, ওটা হচ্ছে গন্ধ, আর ওইটা দিয়ে ফোনের অনেক ক্ষতি করে। হ্যাঁ, কেরোসিন তো হচ্ছে একটা নোংরা জিনিস, যাক ওটা বাদ। এবার আমার কিন্তু কাজ ডান। একটা ফোন অন করার জন্য যে প্রসেসগুলো ছিল, একটা ডেড ফোন ছিল, সেটা কিন্তু আপনারা ধারাবাহিকভাবে আমাদের থেকে তথ্য নিতে পেরেছেন। আমরা কি করেছি যে টোটাল A to Z একটা ডেড ফোন থেকে কিভাবে হচ্ছে পর্যায়ক্রমে কাজগুলো করা হয় বা করি, সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি একটু এটা রিকভারিতে নেওয়ার চেষ্টা করছি। এটা হলো যে দ্য ফার্মার হ্যাজ ডেস্ট্রয়েড বলতে মানে কোনো কারণবশত এর সফটওয়্যারটা করাপ্টেড হয়ে গেছে, বা অনেক সময় অনেকে বুটলোডার আনলক করতে যায়, অনেক সময় ভুলভাল ফাইল অর্ধেক ফ্ল্যাশ করার পর ফোন অন হয় না, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। তখন কি হয় যে এটা আপনি কিভাবে সলিউশন করবেন, এটা সলিউশন করার জন্য আপনাকে যে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ফাইল ফ্ল্যাশ করতে হবে, তাও অথরাইজেশনের মাধ্যমে, অথবা আপনি যদি কি বলে মনে করেন যে আপনার কাছে F64 আছে অথবা EasyJet প্লাস আছে, তাহলে সেখান থেকেও আপনি ইউএফএসটা তুলে সরাসরি বক্সে কানেক্ট করে সেখান থেকে ফ্ল্যাশ করতে পারেন। তো নর্মালি এখন আবার ডেস্ট্রয়েড দেখাচ্ছে না, মানে মাঝে মধ্যে করাপ্টেড, মাঝে মধ্যে ঠিক আছে। যাক, মোটামুটি একটা তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমার সর্বোচ্চ চেষ্টায়। আপনারা চেষ্টা করবেন আমাদের সঠিক গাইডলাইনগুলো ফলো করার এবং আমাদের ভিডিওগুলো সঠিকভাবে প্লেব্যাক করে আগে পিছে দেখে তারপরে কাজ করার। যেহেতু এখানে কোনো রকম কোনো হাইড নাই, সেই হিসাব করে আপনি যখন একটা ভিডিও পরিপূর্ণভাবে দেখবেন আপনার কাজটা সহজ হয়ে যাবে। আর অনুগ্রহ করবে সবাই কাছে একটাই রিকোয়েস্ট, আপনার একটা মূল্যবান রিভিউ আমাদের খুবই প্রয়োজন। আপনি চাইলে আমাদের পেজের অ্যাবাউট সেকশন থেকে আপনার মূল্যবান মতামত দিয়ে একটা রিভিউ পোস্ট করে দিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি আর কন্টিনিউ করব না। অনেকেই মোটামুটি কমেন্ট করেছেন, অনেক তথ্য জানতে চেয়েছেন, মোটামুটি যতটুকুন পেরেছি আমরা আমাদের টিম ম্যানেজমেন্টে সবুজ দায়িত্বে আছে। সবুজ সে তার ম্যানেজমেন্টে মোটামুটি সে আপনাদেরকে রিপ্লাই দেয় এবং সে যা কথাগুলো বলে বা আমি যতটুকুন বলি, দুইজনে মোটামুটি আপনাদের সাথে আসি শুরু থেকে। সালাম দাও। আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে না।
বসো তুমি বসো। একটু আগে আসো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবুজকে দেখছেন আমার পাশে আছে। ও মোটামুটি আপনাদের আমরা যে এই যে পেজটা কন্টিনিউ করি শুরু থেকে এ পর্যন্ত, সে আর আমি মূলত এই পেজটা হ্যান্ডেল করি এবং আপনাদের রিপ্লাই, আপনাদের মেসেজ দেওয়া, আপনাদের সঠিক সময়ে সঠিক তথ্যগুলো জানানো, এগুলো সমস্ত কাজ সে আমাকে হেল্প করে এবং সে মোটামুটি যতটুকুন পেরেছে আপনাদেরকে সুন্দর মতামত দেওয়ার এবং সে সুন্দর পরামর্শ দেয় আমাকে যে ভাই আপনি এই কাজটা করেন, এইভাবে ভাইদেরকে শেখান, তারপর অমুক সময় লাইভটা করেন, তাহলে যারা আমাদের যারা ভিজিটর আছেন, যারা আমাদেরকে ফলো করেন তারা অনেক কিছু জানতে পারবে। মোটামুটি তারই পরামর্শ আছে, তা যাক তার জন্য দোয়া করবেন। আর যতটুকুন পারছি আমরা চেষ্টা করছি ধারাবাহিকভাবে লাইভগুলো করার। আজকে আর লাইভ কন্টিনিউ করব না। আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত হয়েছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।